আমরা আজকে সকালে যেটা একটা অমীমাংসিত বিষয় ছিল, জরুরি অবস্থা কিভাবে জারি হবে সে ব্যাপারে আজকেও দীর্ঘ আলোচনার পরে আমরা ঐক্যমত কমিশন থেকে সর্বশেষ তারা যে প্রস্তাবনা দিয়েছেন সেই প্রস্তাবনার মূল বক্তব্যটা হচ্ছে সংবিধানের 141-এর ক যেটা সংশোধন হবে। 2 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা গণমাধ্যম বা দেশবাসীর জন্য, জরুরি অবস্থা জারিটা কোনোভাবেই এটা রাজনৈতিক নিপীড়নের উদ্দেশ্যে, দমন নিপীড়নের উদ্দেশ্যে জরুরি অবস্থা জারিকে কোনোভাবে ব্যবহার করা হবে না। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল 141-এর কতে আমরা যেটা বলেছি, আগেকার প্রথমবার প্রস্তাবনা ছিল যে যুদ্ধ পরিস্থিতি বা বৈদেশিক কোনো হামলা, এরপরে যেটা যুক্ত হয়েছে যে অভ্যন্তরীণ গোলযোগের একটা শব্দ ছিল প্রথম ড্রাফটে, সেটাকে আমরা পরিবর্তন করে যেটা আলোচনা হয়েছে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি, মহামারী বা প্রাকৃতিক যে কোনো দুর্যোগজনিত পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করা যাবে। আর জরুরি অবস্থার ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সিদ্ধান্তটা কিভাবে হবে, যেখানে তাদের প্রস্তাব ছিল আগে যেটা ছিল কেবলমাত্র প্রধানমন্ত্রী তার স্বাক্ষরে জরুরি অবস্থা জারি করা যাবে। পরে তারা প্রস্তাব ঐক্যমত কমিশন থেকে যে মন্ত্রী পরিষদের অনুমোদন জরুরি অবস্থা জারির ক্ষেত্রে যুক্ত হবে। আজকে সকালে আলাপ আলোচনার পরে আমরা আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে যে কথাটা উত্থাপন করেছিলাম, যেহেতু জরুরি অবস্থা জারিটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, ফলে সংসদের যখন সংসদ চলমান থাকে সংসদের অধিবেশনে এটা আলোচনা হওয়া দরকার। তারপরে আলাপ আলোচনা করে যে কথাটা এসেছিল, অনেকেই বলেছেন যে সংসদে যে দলগুলো প্রতিনিধিত্ব করে একটা সংসদীয় কমিটির মধ্য দিয়ে তাদের মতামত এবং পরামর্শ ক্রমে জরুরি অবস্থাটা জারি করা। সর্বশেষ যেখানে আমরা একমত হতে পেরেছি সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যখন মন্ত্রী পরিষদের সভাটা ডাকবেন জরুরি অবস্থা জারি সংক্রান্ত, সেখানে সংসদের প্রধান বিরোধী দলের নেতা কোনো কারণে তিনি যদি অনুপস্থিত থাকেন তাহলে ওই সভাতে সংসদের উপনেতা তাকে সেখানে অন্তর্ভুক্ত করা হবে এই সভাতে, অর্থাৎ মন্ত্রী পরিষদের সভা হবে, সেই সভাতে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্য ছাড়াও সংসদের প্রধান বিরোধী দলের নেতা তার অনুপস্থিতিতে সংসদের উপনেতা তিনি সেখানে উপস্থিত থাকবেন এবং সেখানে আলোচনা করে তারপরে এই জরুরি অবস্থা জারির ব্যাপারে এটা সিদ্ধান্ত হবে। আর গুরুত্বপূর্ণ যেটা ছিল, যেটা আগের বারই ছিল, যে রাইট টু লাইফ, জীবনের অধিকার, যেটা সংবিধানে বিস্তারিত আছে, এগুলো এনশিওর করা হবে। বিচার এবং দণ্ড সম্পর্কে বিদ্যমান সংবিধানের 35 অনুচ্ছেদে নাগরিকদের কিছু অলঙ্ঘনীয় সাংবিধানিক অধিকারের কথা উল্লেখ করা হয়েছে, সেটা কোনোভাবেই জরুরি অবস্থায় খর্ব করা যাবে না। এই ব্যাপারে মোটামুটি এটা ঐক্যমতের জায়গাটা আমরা এসেছি। গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের আলোচনায় যে সংসদকে যুক্ত করে সংসদের প্রধান যিনি বিরোধী দলের নেতা বা তার অনুপস্থিতিতে তারপরে উপনেতা তিনি এর সঙ্গে যুক্ত থাকবেন, এটার ব্যাপারে একটা সর্বসম্মতভাবে আলোচনা হয়ে আজকে এটা নিয়ে একটা আমরা চূড়ান্ত একটা মতৈক্যে একটা সিদ্ধান্তের জায়গায় আমরা এখানে উন্নীত হয়েছে। 2 নম্বর আলোচনা হয়েছে প্রধান বিচারপতি কিভাবে তিনি নিয়োগ হবেন, অনেক লম্বা আলোচনা হয়েছে। চূড়ান্ত পর্যায়ে 2টো মতামত এসছে যে আমরা প্রথমত আপিল বিভাগ থেকেই প্রধান বিচারপতি নিয়োগ হবেন, আগে যেটা উল্লেখ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ছিল না, হাইকোর্ট ডিভিশন থেকেও বিচারপতি নিয়োগ হতে পারতেন। তাহলে একটা হলো আপিল বিভাগ থেকে নিয়োগ হবেন, এই ব্যাপারে সবাই আমরা একমত। আপিল বিভাগের জ্যেষ্ঠ 2 জনের মধ্যে একজন, নাকি জ্যেষ্ঠ 3 জনের মধ্যে একজন, অথবা যিনি কেবলমাত্র কাজের জায়গা থেকে যিনি জ্যেষ্ঠ বিচারপতি, যিনি জ্যেষ্ঠ বিচারক আছেন আপিল বিভাগে, তাকে প্রধান বিচারপতি করা হবে। এই ব্যাপারটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। একটা বিকল্প প্রস্তাবনাও এসছে যে আমরা একটা স্বাভাবিকভাবেই যিনি জ্যেষ্ঠ বিচারপতি তিনি তো প্রধান বিচারপতি হিসাবে তিনি নিয়োগটা পাবেন,
কিন্তু আমরা আমাদের বাংলাদেশের যে অভিজ্ঞতা, বিচার বিভাগকে দলীয়করণ করা, পছন্দের লোককে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া, অথবা বিচারপতিরা যেন বলেন যে আমরা শপথবদ্ধ রাজনীতি, এই যে আমাদের তিক্ত অভিজ্ঞতা অতীতের, এগুলো বিবেচনার মধ্যে রেখে একটা উত্তরণকালীন সময়ের জন্য আমরা 5 বছর একটা সময় নির্ধারণ করতে পারি কিনা, এটা একটা অপশান হিসাবে রাখা। ফলে 2-3টে অপশন এখন সামনে আছে। আপিল বিভাগের যিনি জ্যেষ্ঠ বিচারক, তাকে প্রধান বিচারপতি করা এক, অথবা আপিল বিভাগের 2জন জ্যেষ্ঠ বিচারপতির মধ্যে থেকে রাষ্ট্রপতি যে কোনো একজনকে বেছে নেবেন। 3 নম্বর যেটা এসছে, একটা সংশোধিত, ওটাও একটা প্রস্তাবনা আকারে এসছে যে একজনই হবেন, কিন্তু সেদিক থেকে 5 বছরের জন্য একটা লিমিট থাকবে। তিনি দ্বিতীয় বিবেচনারও সেখানে সুযোগ থাকবে। এগুলো একটা সাধারণভাবে আলোচনা হয়েছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় আমরা এখনও আসতে পারিনি। ফাইনালি দুপুরে খাবার বিরতির আগে আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিভাবে নির্বাচিত হবেন। তো এটা নিয়ে এখন আলোচনা হয়েছে এবং তারা আমাদের আগেকার আলোচনার প্রেক্ষিতে ঐক্যমত কমিশন থেকে তারা সুস্পষ্টভাবে তারা একটা প্রস্তাব তারা দিয়েছেন। একটা হলো যদি উচ্চ কক্ষ থাকে তাহলে 13 জন সরকারি দল এবং বিরোধী দল মিলে, নিম্ন কক্ষ উচ্চ কক্ষ মিলে 13 জন যারা জনপ্রতিনিধি সরকার এবং বিরোধী পক্ষে, তারা আলোচনা করে প্রধান উপদেষ্টার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। উচ্চ কক্ষের ব্যাপারে যদি শেষ পর্যন্ত যদি কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে নিম্ন কক্ষের 7 জন, সেখানে সরকারি দলের 3 জন, বিরোধী দল থেকে 3 জন, এবং তারপরে সেটা নিয়েও আলোচনা আছে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল থেকে 1 জন মিলে 7 জন থাকা। এর বাইরে বিএনপির পক্ষ থেকে তারা বেশ কিছু প্রস্তাবনা হাজির করেছেন। এই প্রস্তাবের বাইরে যে তারা খাবার সময় এই প্রস্তাবগুলো তারা সবাইকে আবার দেবেন, তারপরে খাবার বিরতির পরে এটা নিয়ে আলোচনা হবে। প্রধানত আলোচনা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগটা কিভাবে হবে, এটা নিয়ে মূলত আলোচনা। তো আজকের অগ্রগতি এইটুকুই। আমরা একটা ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে এসেছি, বাকি 2টো ব্যাপারে আমরা আলাপ আলোচনার প্রায় আমরা কাছাকাছি আছি। আমার মনে হয়েছে যে প্রধান বিচারপতির ব্যাপারে আমরা প্রায় কাছাকাছি মতামতে আমরা চলে এসেছি। হয়তো আজকেই আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। আর তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা হয়তো একটু সময় নেবে, সেটা আজকেও সিদ্ধান্ত হতে পারে, পরেও আলোচনা হতে পারে। না, জরুরি অবস্থাটা প্রধানত ক্যাবিনেটের সিদ্ধান্ত হবে, কিন্তু সেই ক্যাবিনেটে যেটা আলোচনা হয়েছে, প্রধান বিরোধী দলের যিনি নেতা, তাকে এই ক্যাবিনেটের বৈঠকে তিনি অন্তর্ভুক্ত থাকবেন। তাকে নোটিশ করা হবে এই বিষয়ে, ক্যাবিনেটের সভা হবে, আপনি উপস্থিত থাকবেন। কোনো কারণে তিনি যদি অনুপস্থিত থাকতে না পারেন, তখন যিনি সংসদের তিনি উপনেতা, তখন তাকে অন্তর্ভুক্ত করা হবে। তার মানে বিরোধী দলকে আলোচনা করে তার উপস্থিতিতে এ ব্যাপারে আলোচনা এবং সিদ্ধান্ত হবে। না, সংসদ কার্যকর না থাকলে তো আগে সংসদে যারা ছিলেন তখন স্বাভাবিকভাবে সেটাই বিবেচনার মধ্যে আসবে। হ্যাঁ, বিরোধী দল না থাকলে তখন তো মন্ত্রী পরিষদ তখন এই ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাকে বলা হবে, তিনি না আসতে পারলে মন্ত্রী পরিষদ এ ব্যাপারে সিদ্ধান্ত। আমরা শেষ করি। ধন্যবাদ।